ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা, আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ। ঈদ মোবারক। ভয়েস অফ আমেরিকা থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশ্ব সংবাদ। পড়ছি আমি ইজাজ বিন হিউসেন। প্রথমেই ইসরায়েল ফিলিস্তিনি প্রসঙ্গ। সর্বশেষ সামরিক বিবৃতিতে বলা হয়, শুক্রবার ভোরে গাজা অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর সঙ্গে স্থলবাহিনী যোগ দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টুইটার মারফত প্রথমে জানায় যে তাদের সেনাবাহিনী বর্তমানে গাজা তটে হামলা শুরু করেছে। পরে অবশ্য ভুল যোগাযোগের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে তাদের সেনাবাহিনী ইসরায়েলের সীমান্তের ভেতরে থেকেই আর্টিলারি হামলা চালাচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তাঁর কথায়, হামাসকে চরম মূল্য দিতে আমরা বাধ্য করব, যা আমরা এখন করছি, এবং জোরালো শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাব। গাজা সীমান্ত সংলগ্ন এলাকাবাসী রয়টার মাধ্যমকে জানান যে তাদের ভূখণ্ডে তারা কোনো ইসরায়েলি সেনা দেখেননি, তবে উপর্যুপরি আর্টিলারি এবং বহু ডজন বিমান হামলা দেখতে পেয়েছেন। সহিংসতা পঞ্চম দিনে পড়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জানায় যে রবিবার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডাকা হয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড টুইটার মারফত জানান, ইসরায়েল ও গাজা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে রবিবার আলোচনা করা হবে এবং উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ের কূটনীতিতে সম্পৃক্ত হবে। মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর পালনের দিন লড়াইয়ে 27 জন শিশু এবং 11 জন মহিলা সহ 103 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য দপ্তরে জানায়, সহিংসতায় 530 জন আহত হয়েছেন। হামাস দলের রকেট হামলায় একটি 6 বছরের শিশু সহ 7 জন ইসরায়েলি নাগরিকেরও মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি জঙ্গি গ্রুপ হামাস বৃহস্পতিবার ইসরায়েলের জনবসতি লক্ষ্য করে আরও রকেট হামলা চালালে ইসরায়েল এর জবাবে আরও বিমান হামলা বৃদ্ধি করে। তবে ইসরায়েলি সেনা মোতায়েনের জবাবে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েল অভিযান চালালে তাদের উপর আরও হামলা বৃদ্ধি করা হবে। পশ্চিম তীরেও এই উত্তেজনা বিস্তার করেছে, যেখানে বেশ কতগুলো আরব ইহুদি শহরে রক্তাক্ত সংঘর্ষের খবর পাওয়া যায়। কর্তৃপক্ষ সবচেয়ে গোলযোগপূর্ণ লর্ড শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। বিশ্ব মধ্যস্থতার অংশস্বরূপ বৃহস্পতিবার মিশরের নিরাপত্তা কর্মকর্তারা গাজায় হামাস নেতৃবর্গ এবং তেল আভিভে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনায় মিলিত হন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বিশেষ দূত হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনি বিষয়ে পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী হাদি আমারকে সেখানে পাঠিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বুধবার গাজা থেকে ইসরায়েলের জনবসতি লক্ষ্য করে নির্বিচারে রকেট হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আবেদন জানান। বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মুখ্য একটি উপজীব্য হয়ে রয়েছে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন। তবে 2014 সালের পর সর্বশেষ ইসরায়েলি ফিলিস্তিনি লড়াই এখন বহু ডেমোক্রেটিক দলীয় আইন প্রণেতাদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে এবং তারা ইসরায়েলি বিমান হামলায় অন্তত 83 জনের মৃত্যুর পর প্রতিবাদ জানাতে শুরু করেছেন। আমরা শুধুমাত্র হামাসদের রকেট হামলার নিন্দা জানাতে পারি না, পক্ষান্তরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি পুলিশের হামলা, প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলা এবং ফিলিস্তিনিদের শিশু হত্যার বিষয়টি আমরা অবজ্ঞা করতে পারি না। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। নতুন কোন সংক্রমণ এড়াতে যারা গ্রামের বাড়িতে ঈদ করছেন তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ করা হয়েছে।
ঢাকা থেকে শুনুন আমির খসরুর একটি রিপোর্ট। ঈদ পালনের জন্য স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে অসংখ্য মানুষের ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া এবং আবার ফিরে আসার কারণে করোনা সংক্রমণের আরেক দফা ঢেউয়ের শঙ্কায় রয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তর থেকে ঈদে যারা বাড়ি গেছেন তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক ডক্টর এবিএম খোরশেদ আলম শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তা হবে ভয়াবহ বিপজ্জনক। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সুপারিশ করেছি এই ফেরাটা যদি একটু বিলম্বিত করা যায়, এই লকডাউনের মধ্যে আবার যদি লোকজন একইভাবে ফিরে অবশ্যই এটা বিপজ্জনক হবে। মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, পরামর্শ উপেক্ষা করে ঈদে যাওয়া আসার মাসুল সকলকে গুনতে হতে পারে। ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাসুল কিন্তু গুনতে হবে সবাইকে। এদিকে চীন থেকে 12 মে পাওয়া 5 লাখ ডোজ ভ্যাকসিন থেকে 30,000 ডোজ ভ্যাকসিন বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে চীন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওই চিঠি দিয়েছেন বলে জানা গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা। ভারতে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের অংশীদাররা জানাচ্ছেন যে এ মাসের শেষে 3 কোটি স্পুটনিক ভ্যাকসিন ভারতে এসে পৌঁছাবে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন। ভারত জুড়ে যখন করোনা প্রতিষেধকের জন্য হাহাকার চলছে, ঠিক সেই সময় এসে হাজির হল রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পুটনিক 5। গত 1 মে স্পুটনিক প্রতিষেধকের প্রথম দফা চালান ভারতে এসে পৌঁছেছে। গতকাল পর্যন্ত তা পরীক্ষা নিরীক্ষার পর আজ শুক্রবার রেড্ডিস ল্যাবরেটরিজ থেকে জানানো হয়েছে যে তারা হায়দ্রাবাদে স্পুটনিকের প্রথম ডোজ দেওয়া শুরু করেছে। এই রেড্ডিস ল্যাবরেটরিজই ভারতে স্পুটনিকের উৎপাদন শরিক হিসেবে চুক্তিবদ্ধ। তারা বলেছে এখন প্রতি ডোজের দাম হবে 1,000 টাকার মতো, পরে স্থানীয় পর্যায়ে উৎপাদন শুরু হলে দাম আরেকটু কমতে পারে। এমনিতে এই মে মাসের মধ্যেই 3 কোটি ডোজ স্পুটনিক ভারতে এসে পৌঁছানোর কথা। সেগুলি নানা রাজ্যে বন্টন করা হবে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে। এই বছরের শেষাশেষি নাগাদ অন্তত 6 রকমের করোনা প্রতিষেধক ভারতে পাওয়া যাবে। কোভিশিল্ডের উৎপাদক সংস্থা সিরাম ইনস্টিটিউট জানিয়েছে জুলাই মাস থেকে উৎপাদন অনেকটা বাড়বে। কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক বলেছে তাদের উৎপাদন অগাস্ট থেকে বাড়বে। আপাতত কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান আরো বাড়িয়ে 16 সপ্তাহ করা হয়েছে। এতে কিছুটা হলেও অবস্থা সহনীয় হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। বিশেষ সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। মহামারী পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে যেতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ দপ্তর বা সিডিসি বৃহস্পতিবার সম্পূর্ণ টিকার ডোজ নেওয়া জনগণের জন্য অভ্যন্তরীণ মাস্ক পরিধান নীতিমালা প্রকাশ করেছে, যার আওতায় এখন তারা নিরাপদে মাস্ক ছাড়া চলাচল করতে পারবেন। তবে নতুন নির্দেশিকায় জনবহুল পরিবেশ যেমন বাস ও বিমানে ভ্রমণ, হাসপাতাল, কারাগার এবং হোমলেস সেন্টারগুলিতে মাস্ক পরিধান অব্যাহত রাখার কথা জানানো হয়। ডক্টর রোশেল ওয়ালেন্সকি বলেন, কখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব সেই মুহূর্তের জন্য আমরা সবাই প্রতীক্ষা করছি এবং করোনা ভাইরাসের সঙ্গে বহু মাসব্যাপী লড়াইয়ের পর ইউরোপ আবারও স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। টিকাদান কর্মসূচির সফলতা, অর্থনীতি সচল হওয়া এবং দীর্ঘদিনের লকডাউন থেকে বেরিয়ে আসা ইউরোপ আবারও তাদের সীমান্ত পর্যটকদের জন্য খুলে দিতে চলেছে। প্যারিসের রেস্তোরাঁর অন্যতম মালিক অ্যালিসন লেমোথ বলেন, এতদিন কিছু না করাটা ছিল কষ্টদায়ক। এখন আমরা উল্লেসিত যে আবারও রেস্তোরাঁ খুলবে, আমাদের প্যারিস আবারও স্বাভাবিক হয়ে উঠবে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা
জহরুল আলম। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের করোনামুক্তি এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করার জন্য মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার সারা দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। বিশ্বব্যাপী করোনা মহামারী শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কড়া বিধিনিষেধের মধ্যেই রোজার ঈদে সামিল হলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। সরকারের নিষেধ উপেক্ষা করে গ্রামাঞ্চলে কিছু ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হলেও দেশের সিংহভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। রাজধানী ঢাকার ঈদগাহ ময়দানে কিংবা কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়ায় এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয় নাই। এবার ঢাকায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত শেষে বেরিয়ে মুসল্লিরা বললেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা এটাই করতে জানলাম করোনার জন্য আমাদের বাংলাদেশ থেকে যে মুক্ত হয়ে যায়। প্যালেস্টাইনি মুসলমানদের যে অত্যাচার হয়েছে তাদের জন্য দোয়া করছি, তারা যেন তাদের এই সমস্যা দূর হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে ভাইরাস নিয়ন্ত্রণে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এবছর এমন একটা সময়ে ঈদ উদযাপিত হচ্ছে যখন গোটা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে চরমভাবে বিপর্যস্ত। করোনার কারণে বাংলাদেশের জনগণের জীবন জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। তাই জীবন জীবিকাকে সচল রাখতে হলে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। আতঙ্কিত না হয়ে করোনা নিয়ন্ত্রণ কাজ করতে হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামিক সংগঠন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঈদের জামাত শেষে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ করেছেন। সেখানে বক্তারা বলেছেন, ইসরায়েল যখন গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে তখন পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ চুপ হয়ে আছে। তারা এই বর্বর হামলা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে তাদের ভাষায় ইসরায়েলকে উস্কানিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানান। পরে বাংলাদেশে বসবাসরত ফিলিস্তিনিরা সহ ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শত শত বিক্ষোভকারী ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দিতে পল্টন এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, কিন্তু গেল বছরের মতো এবছরও চট্টগ্রামে ঈদ উল ফিতরে ছিল না উৎসবের আয়োজন, ছিল না কোলাকুলি, করমর্দন কিংবা বাসায় আপ্যায়ন। সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। ইমামতি করেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মসজিদে প্রবেশ মুখে কড়া নজরদারি ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। আমরা চট্টগ্রামবাসীকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং আপনারা দেখেছেন যে সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই জামিয়াতুল ফালাহ মসজিদ সহ চট্টগ্রামের বিভিন্ন বড় বড় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনটেন করে ঈদের জামাত আদায় হয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে মানুষ সরকারের আহ্বানে সাড়া দিয়েছে এবং মানুষ সচেতন হচ্ছে। আশা করি সবাই যদি এরকম সচেতন হয় তাহলে আমরা আল্লাহর রহমতে এই যে মহামারী করোনা, এই করোনার হাত থেকে আমরা রক্ষা পেতে পাবো। বৈশ্বিক মহামারী করোনা থেকে বিশ্ববাসীকে রক্ষায় প্রার্থনা করা হয় আল্লাহর দরবারে। এই করোনা কালে আমাদের সামনে আমরা সকলে এই যে সামাজিক দায়িত্ব, সেই দায়িত্বটি পালন করে চলি। নিজেকে রক্ষা করি এবং মানুষের সমাজের সকলকে রক্ষা করার জন্য নিজেরা চেষ্টা করি। সংক্রমণ কাটিয়ে উৎসব আনন্দে আবার ঈদ উদযাপিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। হাসান ফিরদৌস, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন। দীর্ঘ 5 বছর পর মিয়ানমারের জেল থেকে মুক্তি পেয়েছেন মোহাম্মদ সালাম। মুক্তিনামা হাতে প্রথমেই মংডুর নিজ গ্রামে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে এখন আর কোনো গ্রাম নেই। যেদিকে চোখ যায়
বিরানভূমি আর ধ্বংসযজ্ঞের স্মৃতিচিহ্ন। মোহাম্মদ সালাম। আরবার নয়া দুনিয়ান মা শিবান খুশি লাগে দূর আর ফ্যামিলি 5 বছর হন ওদিকে আর বেশি 5 বছরই 5 বছর বাজা যা এই মাসের মাঝে আর দলাই হয়ে যেত আর ফারাম মাঝে গিলাম ফারাত গিলাম রে জঙ্গল বাজ কিছু নাই মাপারা আছে মাপারার ভুকটারে এরিয়া চেয়ারম্যান এরিয়া তারা হই ওরে তো আর মুসলমান হওয়ারা যেটা আছে এটা তাই পারিবা আর থাকে না বেশি চাই তাই বললো হন সারা নাই এরা সুসার গুজারা আগিয়ে। মোহাম্মদ সালামের মতো মিয়ানমারের জেল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে চলে এসেছেন ফিরোজ খান। তারা যেন নতুন জীবন পেয়েছেন, ঈদের আনন্দ তাদের কাছে বাড়তে পাওয়া, কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না নিজ গ্রামের স্মৃতি। আর মঙ্গলবারের দুর্গে মঙ্গলবারের দুর্গ পর্যন্ত এটা ফানালি মাপারা কিনা এটা আর কিছু নাই বর্ধমানে কাজ ঘুরাই না বারো ঘুরে 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 গিয়ে না বিরাম। ফিরোজ খান। মুক্তি পাওয়া রোহিঙ্গাদের দাবি, রোহিঙ্গা সংকটের কয়েক বছর আগে নানা অভিযোগে আটক করা হয়েছিল তাদের। সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে কয়েকশো রোহিঙ্গাকে। এদিকে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন। 16 এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম। তাদের পরিবার সে 2017-তে যখন সব রোহিঙ্গারা নিপীড়িত নির্যাতিত রোহিঙ্গারা এই দেশে চলে আসে, সেই সাথে তাদের পরিবারের সদস্যরা এখানে চলে আসে। এখানে কেউ তার স্ত্রীর কাছে এসেছে, কেউ তার মায়ের কাছে এসেছে। প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, যেটা জানতে পারলাম যে তাদের পরিবারের সদস্যরা আগেই চলে এসেছে 2017 সালে। তাদের পরিবারের সদস্যদের সাথে থাকতে তারা এখানে চলে এসেছে। মিয়ানমারে ধ্বংসযজ্ঞের স্মৃতিচিহ্ন দেখে ক্যাম্পে ফিরেছেন এরকম অনেকেই। মজিম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন। ঈদ মুবারক। ভয়েস অফ আমেরিকার সুপ্রিয় শ্রোতা দর্শকদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এসছেন দিলশাদ চৌধুরী ছুটি। তিনি মূলত একজন বিজ্ঞানী, একজন গবেষক, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার ইমিউনোলজির উপর তিনি রিসার্চ করেন। কিন্তু আজকে আমরা কোনো সিরিয়াস কথা আলোচনা করব না, আজ কেবলই আলোচনা ঈদকে নিয়ে। দিলশাদ চৌধুরী ছুটি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আনিস ভাই আপনাকে। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। যারা শ্রোতারা শুনছেন আপনাদের ঈদ মোবারক, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমরা গত বছর থেকে অনুভব করছি যে ঈদের আনন্দ যেন পূর্ণাঙ্গভাবে আমরা পালন করতে পারছি না বিশ্ব জুড়ে, যেখানেই মুসলমানরা ঈদ পালন করছেন সেখানেই। তো আজকে আপনার কাছে প্রথমে যে কথাটা আমার ইচ্ছে করছে, আমি জানি যদিও আপনিও বলবেন, সেটা হলো যে এবছর ঈদ কিভাবে উদযাপন করছেন, বিশেষত এখন যখন COVID-19 এই তৎপরতাটা কিছুটা কমে এসেছে। একদম, আসলে 2019-এ আমরা যে করেছি ঈদটা, সেটা ছিল একদম দারবদ্ধ। 2020-তে এসে 2020-এ এসে আমাদের সেই দারবদ্ধ অবস্থায় আছি এখনো, কিন্তু একটু আশার আলো, আমাদের একটু আলো। 2021 সালে, সরি 2021 সালে, হ্যাঁ 2021 সালে কথা বলছি, যে একটু আশার আলো দেখতে পাচ্ছি। আমরা যেহেতু ভ্যাকসিন নিয়েছি, অনেকেই ভ্যাকসিন নিয়ে আছেন, বিশেষ করে আমরা যারা ইউএসএ তে আছি আমাদের তো একটা সৌভাগ্য, আমরা যারাই যাচ্ছি তারা ভ্যাকসিন পাচ্ছি। তো এখানে থেকে আমাদের একটু রিল্যাক্স মনে হচ্ছে। এইবার ঈদটা গতবার তো আমরা বের হতে পারিনি, বাসার ড্রাইভওয়েতে গিয়ে হাই বলেছি ফ্রেন্ডদের সাথে, রোজার সময় ইফতার দিতে গিয়ে বলেছে, বাইরে থেকে ইফতার দিয়ে গিয়েছেন, তারপরে আমরা ভিতরে ওনারা চলে যাবার পর আমরা নিয়েছি। এবার কিন্তু সেটা হচ্ছে না, ডোর খুলে অ্যাটলিস্ট বলতে পারছি কেমন আছে। তো একটু রিল্যাক্স আছি অবশ্যই এই ভ্যাকসিনের সুবাদে। আমি মনে করি যে সারা বিশ্বে যখন সবাই ভ্যাকসিন নিয়ে নিবে, আরো রিল্যাক্স হবো আমরা ইনশাআল্লাহ।
হ্যাঁ আমরা আশা করছি। তো এবার আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, এবার ঈদে অবশ্যই গতবার সেভাবে আমি পরিকল্পনা করিনি, যেহেতু ভয়ের মধ্যে খুবই আতঙ্কিত ছিলাম। আর এবার তো পরিকল্পনা অনেক কিছুই করেছি। করেছি যে সকালবেলা উঠেই আমরা যাব আমাদের নেইবারের, আমাদের একজন বন্ধুর বাসায়। আমরা 5-6টা ফ্যামিলি একসাথে হয়ে পিছনে আমরা যার যার জায়নামাজ নিয়ে যাব, ওখানে নামাজ পড়বো। জামাতে নামাজ পড়বো, কিন্তু 6 ফিট দূরে থেকে পড়বো। এটা হচ্ছে ভোরবেলা এটা আমরা করবো, প্ল্যান করেছি, আমরা রেডি হচ্ছি এখন। আর তারপরেই হচ্ছে আমাদের এখানে ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের সবচেয়ে পুরাতন একটি বাংলাদেশি সংগঠন আছে, সেটি হচ্ছে বাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকর্পোরেটেড। আমি সেই অর্গানাইজেশনের জিএস জেনারেল সেক্রেটারি। তো আমরা সেই অর্গানাইজেশন থেকে গতবারও করেছিলাম, এবারও ভার্চুয়াল খুতবার আয়োজন করেছি। তো সেটাও প্ল্যান আছে যে নামাজটা করেই আমরা সেই খুতবায় অংশগ্রহণ করবো। আপনারা শ্রোতারা যারা শুনছেন, আপনাদেরকেও অনুরোধ করবো সেই খুতবায় অংশগ্রহণ করবেন। আশা করি সবাই করবেন। তারপর খুতবার করে বন্ধুদের বাসায় একটু ঘুরে যাওয়ার ইচ্ছা আছে, অনেকেই দান করেছেন, আমি করছি। তো যাবো তো অবশ্যই, আপনার বাসায় যাবো কিন্তু অনেক ভালো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তবে স্বল্প পরিসরে, হ্যাঁ এখন যতটুকু ইয়ে হয়েছে যে স্বল্প পরিসরে আমরা করছি। আসলে বন্ধুরা ঠিক করেছি 3-4টা ফ্যামিলি মিলে হয়তো আমরা একসাথে বসবো। যারা ভ্যাকসিনেটেড হয়েছেন তারা অবশ্যই আমরা সোশ্যাল ডিস্টেন্স যতটুকু ভালোভাবে মেনটেন করা যায় সেটুকু করবো। স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে। আর ছেলেমেয়েরা কি এসছে, মানে ওরাও কি যোগ দেবে? আসলে হ্যাঁ, ওটাই হয়ে গেছে আমার জন্য এইবার আনন্দের হয়েছে যে নিজে আমি বের হতে পারবো, ভালো লাগবে। কিন্তু ওটা হয়ে গেছে একটু দুঃখের পাইতে আমি বলবো। গতবার যেহেতু বন্ধ ছিল, ওরা বাসায় ছিল, ওদের স্কুল বন্ধ, কলেজ বন্ধ ছিল, বাসায় ছিল, যার ফলে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড অবস্থা আমি অনেক সময় গেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল আমি বলবো। সবকিছুর একটা অ্যাডভান্টেজ থাকে না, ওটা আমার অ্যাডভান্টেজ ছিল। এবার আবার এটা পাচ্ছি না। ওরা কলেজে চলে গেছে, এবং কলেজে যদিও ওপেন হয়নি সবকিছু, তারপরে ওরা ডর্মে থেকে, তাদের অ্যাপার্টমেন্টে থেকে পড়াশোনা করতে পছন্দ করছে। আর এখন এমন একটা পর্যায়ে তারা পরীক্ষা নিচ্ছে, একজন একদম চলছে, তো আসতে পারছে না। আমার ছেলেটাকে একটু পুশ করেছি যে আসার জন্য, ও পাশে আছে ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডে, তো ওকে আমি একটা জন্য নিয়ে আসি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আবারও ঈদ মোবারক। এবং সেই সঙ্গে আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ঈদের এই আলাপটি শুনলেন। আপনারা যেখানেই থাকুন ভালো থাকবেন এবং এই কোভিড-19 মৌসুমে সুস্থ থাকবেন এই কামনাই করছি। সকলকে ঈদ মোবারক। আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। কলকাতা থেকে পরমাশিস ঘোষ সাহের প্রতিবেদনে তিনি বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টুইট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার বার্তা, সহযোগিতামূলক ও সাংবিধানিক অবস্থান গ্রহণ করুন। পাশাপাশি কোচবিহারের জেলা শাসক এসপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
তিনি টুইটারে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, সংঘাতের পথ ছেড়ে সহযোগিতামূলক ও সাংবিধানিক অবস্থান গ্রহণ করুন, এতেই গণতন্ত্রের বিকাশ হবে। আইনের শাসন জোরদার করুন এবং মানুষের স্বার্থে কাজ করুন। একই সঙ্গে টুইটে তিনি লিখেছেন, কোচবিহারের জেলা শাসক এসপি অপ্রতিক্রিয়াশীল আচরণ করেছেন। সেখানে অসমে যাবতীয় বিধি মেনে রণপাগলিতে উপস্থিত রয়েছেন ডিভিশনাল কমিশনার, স্পেশাল ডিজিপি, জেলা শাসক এবং এসপি। উল্লেখ করা যেতে পারে, অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের সম্পন্ন হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে রাজ্যের কোচবিহার জেলায় সেনাবাহিনীর গুলিতে 4 জন প্রাণ হারানোর পর কোচবিহারে অশান্তি লেগেই রয়েছে এবং শুধু তাই নয়, জানা যাচ্ছে অশান্তি অত্যাচারের ভয়ে বেশ কিছু মানুষ ঘরছাড়া হয়ে অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে অসমে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকর অত্যাচারিত মানুষের সঙ্গে আজ দেখা করতে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তী দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক। রোবটের খাতের লক্ষ্যই হচ্ছে নোংরা এবং বিপজ্জনক কাজগুলি করতে মানুষকে সাহায্য করা, যা হচ্ছে স্বয়ংক্রিয়তার এমন এক ধরনের উদাহরণ যা মানব জাতির উপকারে আসছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জুলি তাবাহ তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে রোবটিক হাত নতুন কিছু নয়, তবে এই হাত উৎপাদনকারী শ্যাডো রোবট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিচ ওয়াকার জানিয়েছেন যে 20 বছর ধরে তারা মানুষের মতো কাজ করা এই রোবটিক হাতটিকে আরো উন্নত করে তোলার চেষ্টা করছেন এবং এটি একটু আলাদা। You can get a robot to do things with a gripper or a claw, but it's hard. So we thought build a human-like hand and that will make life as easy as possible for the robot. আপনি গ্রিপার অর্থাৎ আঁকড়ে ধরা কোনো যন্ত্রের মতো অথবা পশুর থাবার মতো জিনিস দিয়ে কাজ করছে এরকম রোবট কিন্তু পেতে পারেন, তবে এইভাবে কাজ করা খুব শক্ত হয়। সুতরাং আমরা ভেবেছিলাম একটি মানুষের হাত তৈরি করব যার সাহায্যে মানুষের জীবনকে সহজ করে তোলা রোবটের পক্ষেও অনেক সহজ হয়ে যাবে। ওয়াকার বলেন, ডেক্সট্রাস হ্যান্ড এর ধারণাটি বলা হয় মানুষকে অপ্রীতিকর কাজ থেকে মুক্ত করা। Now that might be a dangerous job, it might be a dirty job, it might just be a job that's difficult to do physically because of location, then you can control it to do the task. একটি কাজ বিপজ্জনক হতে পারে, এটি নোংরা কাজ হতে পারে, অবস্থানের কারণে এটি শারীরিকভাবে করাও খুব সহজ নাও হতে পারে। তবে আপনি যদি সেখানে আমাদের এই রোবটিক হাত ব্যবহার করেন তবে এটিকে নিয়ন্ত্রণ করে আপনি কাজটি কিন্তু খুব সহজেই সম্পাদন করতে পারবেন। 2019 সালে দূরবর্তী অবস্থান থেকে রোবটটিকে কাজ করানো এবং দস্তানার সাহায্যে এটিকে নিয়ন্ত্রণ করানো শুরু হয়। Put the gloves on, you make the robot move, and so as you move your hand, the robot hand does the same. আপনি দস্তানা পরে রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সুতরাং আপনি যখন আপনার হাত নাড়াচ্ছেন রোবট হাতটিও কিন্তু ঠিক তাই করছে। আপনি তৎক্ষণাৎ দেখতে পাচ্ছেন যে আপনি কি করছেন। সুতরাং কেউ বলতে পারে আমি ওষুধ তৈরির কারখানায় কাজ করি এবং আমি এটি ব্যবহার করতে চাই যাতে আমরা পণ্যগুলিকে দূষিত না করি, অথবা কেউ বলতে পারে আমি পারমাণবিক প্রকৌশল ক্ষেত্রে কাজ করি এবং আমরা এটি ব্যবহার করতে পারি যাতে আমরা শরীরের উপর পারমাণবিক বিকিরণের ঝুঁকি এড়াতে সক্ষম হই। এমন কিছু দস্তানা আছে যেগুলির সাহায্যে স্পর্শের অনুভূতি পাওয়া যায়, একে হ্যাপটিক্স বলা হয়, এবং রোবট যখন কোনো কিছু স্পর্শ করে তখন এটি আপনার আঙুলের সাহায্যে অনুভব করে। বিশেষজ্ঞরা বলছেন যে মানুষ এই ধরনের স্বয়ংক্রিয়তা গ্রহণ করছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ভার্জিনিয়ার আর্লিংটনে কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টিভ কোয়েনিগ বলেন, Who wants a really unsafe job? Who wants a really dirty job? I would say probably. সত্যি কথা বলতে গেলে যে কাজে ঝুঁকি রয়েছে অর্থাৎ নিরাপদ নয় এরকম চাকরি কে চায়? সত্যি নোংরা যে কাজ সে কাজ কেউ কি করতে চায়? আমি বলবো সম্ভবত কেউ এরকম কাজ করতে চাইবে না। It'll help save lives. It will improve. These are all use cases that are emerging today. এইভাবে কাজ করলে অনেক জীবন বাঁচাতে এটি সহায়তা করবে। এটি আমাদের অভিজ্ঞতাগুলোকে সমৃদ্ধ করবে এবং আমরা যাতে আরো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি তার জন্য ব্যবস্থা করে দেবে। প্রয়োজনীয় ব্যবহারিক দিকগুলো আজ যেমন আমাদের উদ্বুদ্ধ করছে তা ভবিষ্যতেও আরো বেশি করে দেখা যাবে। ভবিষ্যতে মানুষের আরো বেশি বেশি করে মানুষ মেশিন উভয়ই অংশীদারিত্ব নিয়ে কাজ করবে এরকমই আশা করা উচিত। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।
আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।